আচ্ছা, সামনে যাদের এসএসসি পরীক্ষা তাদের জন্য সাজেশন দেওয়া হচ্ছিল, মানে যে টপিকসগুলো থেকে যে অধ্যায়ভিত্তিক আমরা কিছু জিনিস ধরাই দিব, এগুলো থেকে তোমরা জাস্ট পড়ে নিবা, তোমরা কমন পাবা, এতটুকুই তো নাকি? দেখো, আমরা ফিজিক্স ফার্স্ট পেপার পড়তেছিলাম আজকে ধারাবাহিকতায়, আমরা জুলজি দিছি, কেমিস্ট্রি দিছি, আমরা ফিজিক্স শুরু করলাম। আমি যদি বলি যে ফিজিক্সে 8 টপিক তোমার ভেক্টরের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এখন তোমরা বলবা যে এমনি দিচ্ছেন, আমরা বুঝবো কীভাবে, যাবো কেমনে? তোমরা জাস্ট টপিকটা খেয়াল করবা যে এই জিনিসটা কি, লব্ধির মান ও দিক নির্ণয়। তার মানে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, গাইডে খুঁজবা বেশিরভাগ, কারণ বই ওইভাবে দেওয়া থাকে না। আর কোশ্চেন প্যাটার্নটা গাইড টাইপেরই হয়ে থাকে, যারা বিগত সালগুলো খেয়াল করবা বুঝতে পারবা। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে কি? আমাদের কাজটা হচ্ছে তোমার, তুমি এই টপিকসগুলো আগে হাতে নিবা, তুমি পারো কি না, তুমি গাইড খুলবা, এই টপিকসগুলো থেকে 2 থেকে 3টা করে ম্যাথ করবা, আর কিচ্ছু লাগবে না ভাই। তাহলে আমরা দেখি, এখন দেখো, আমি যদি বলি, দেখো যে লব্ধির মান ও দিক নির্ণয় আমরা কি জানি, আর কিভাবে নির্ণয় করতে হয় এটা একটু দেখে নিবা। আচ্ছা, নদী নৌকা সম্পর্কিত যে ম্যাথগুলো আছে, ছাতা কত কোণে ধরতে হবে, এই টাইপের ম্যাথগুলো, নদী নৌকা, বুঝতে পারছো? সামুদ্রিক সূত্রের সাহায্যে আকারে যে থাকে, এই যে দিক নির্ণয়, বুঝতে পারছো? কত ডিগ্রি কোণে নৌকা চালনা করতে হবে। তার মানে চিত্র সহজে অঙ্কগুলা মাস্ট, এই চিত্র সহ অঙ্কগুলা ভেক্টরে 5 থেকে 6টা করবা, আর লব্ধির দিক নির্ণয় অঙ্কটা 2 থেকে 3টা করবা, বুঝতে পারছো? সামুদ্রিকের সূত্র, এই যে চিত্র সহজ অঙ্কগুলা, বুঝতে পারছো? এই যে ভেক্টরের যোগ বিয়োগ, আমরা বললাম না যে এবি, দেখো এবি, এবি নির্ণয় কি? এবি বলতে হচ্ছে বি মাইনাস এ, এই জিনিসটা বুঝতে হবে, এইভাবে কিন্তু অঙ্কগুলো দেওয়া থাকে। আবার তোমার এই যে ডান হাতি স্ক্রু নিয়ম, এটা কিন্তু খ নম্বরের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট ভাই, অনেক। এখন যাদের একটু ভেক্টরের সমস্যা আছে এই দিকের ক্ষেত্রে, দেখো এইটা, এটা হচ্ছে কি অন্তরীকরণ আর ব্যবকলনের যে বিষয়টা, ওই যে তোমার উপাংশের সাহায্যে, এটা কিন্তু অনেকে আমরা ম্যাথের কারণে পারি না, ভয় খাই, যারা মানে অন্তরীকরণ টাচ করি না। এখন সেই ক্ষেত্রে কি তোমরা জাস্ট 2 একটা ক্লাস দেখবা, কারণ এটা ম্যাথের মতন অত বিস্তৃত নয়। তোমরা এই ধরনের অঙ্কগুলো ফেস করবা কিন্তু পরীক্ষায় আসে যায়। এই জন্য শেষের দিকে 2-3টা করে অঙ্ক থাকে, ওই 2-3টা অঙ্কই প্র্যাকটিস করবা। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, আমরা যদি পরের দিকে যাই, দেখো নিউটনিয়ান বলবিদ্যার ক্ষেত্রে আমরা কি করব। দেখো, নিউটনিয়ান বলবিদ্যায় যে বন্দুকের অঙ্কটা থাকে আমাদের, পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। এখন একটু দেখতে সমস্যা হচ্ছে, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই, তোমরা এমনিই দেখো। বন্দুকের পশ্চাৎ বেগ যখন বের করতে বলবে, আমাদের সূত্রটা কিন্তু ডিরেক্ট আমরা জানি M1 V1 মাইনাস M2 V2, অথবা যারা বড় সূত্রটা অনুযায়ী বের করতে পারো, ওই জিরো মোট টোলপ মানে শেষের দিকে এটাই হবে। যে যে যেমনে পারছো জাস্ট বন্দুকের অঙ্কটা দেখে যাবা, বন্দুকের অঙ্ক এসে যাবে। আবার যে তোমার মানে 1/3 বা অর্ধেক প্রবেশ করার পর যে বেগ হারায়, অর্ধেক হয়ে যায়, এই অঙ্কটা কতটুকু অবশিষ্ট থাকে আর কতটুকু ভেদ করবে গুলিটা, তার মানে এই অঙ্কগুলা একটু খেয়াল করে যাবা গাইডে। এই অঙ্কগুলো আমি ধরাই দিচ্ছি যে এই অঙ্কগুলো দেখবা, কারণ ওই অতগুলো সৃজনশীল 8টা বোর্ডের 24 সাল থেকে 16 সাল দেখার কোনো মানে সম্ভব তো না, পসিবিলিটিও কমে যায়, তখন অমনে করবা ওগুলো তোমার আগে শেখা উচিত ছিল। এখন তুমি জাস্ট ইম্পর্টেন্ট টাইপসগুলো করবা পরীক্ষার আগে। পাখির আকাশে উড়া, এই যে ভেক্টর বিভাজন যে অনুযায়ী, যে পাখি আকাশে উড়ে সামুদ্রিক সূত্রে অনুযায়ী। এখন এইটা খ নাম্বারে কিন্তু এসে যায়, এটা অনেক ইম্পর্টেন্ট। ওটা যেমন ডান হাতি স্ক্রু নিয়ম ইম্পর্টেন্ট, তেমন এটাও খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 2টার একটা এসে যাবে, দেখিও। এটা কিন্তু ভেক্টরের মধ্যে পড়ে। আচ্ছা, আমি যদি বলি যে ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা থেকে আমরা কি পড়বো? তো এটা থেকে একটা বড় সূত্র আছে, M1U1 প্লাস M2U2 M1V1 M2V2, এই সূত্র থেকে যে কোনো একটা চাইতে পারে, V1 কত, M2 কত, মানে বুঝতে পারতেছো তো? আমরা এই সূত্রটা মনে রাখবো জাস্ট, বড় সূত্রটা আশা করি সবাই পড়ছো, এখন আর বিস্তারিত ওইভাবে বলার প্রয়োজন নেই। কৌণিক ভরবেগ রৈখিক ভরবেগের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে, এগুলো তো ছোট ছোট কোশ্চেন হয়ে থাকে, MCQ আকারে বোঝা যায়। এল ইকুয়াল টু কি? এল ইকুয়াল টু হচ্ছে কৌণিক ভরবেগ, মানে কৌণিক বেগ, এল ইকুয়াল টু আর গুণন পি, ব্যাসার্ধ গুণন ভরবেগ, পি। আচ্ছা দেখো, জড়তার ভ্রামকের সূত্রগুলো বলতে কি লাগবে? আমরা তো জড়তার ভ্রামক বলতে I ইকুয়াল টু mr² বুঝে থাকি। এখন এর বাইরেও কিছু সূত্র আছে, যে ধরো একটা নিরেট সিলিন্ডারের এই যে ভরকেন্দ্রগামী যখন হবে, তখন ml²/12 না ml²/2, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। চক্রগতির ব্যাসার্ধের ক্ষেত্রে কে নির্ণয়টা জানতে হবে, বুঝতে পারছো কোন জিনিসগুলো জানতে হবে? আশা করি এই জিনিসগুলো থেকেই তুমি প্র্যাকটিস করলে কমন পাবে, কিন্তু অঙ্ক ভাই প্র্যাকটিস করতে হবে, আমি জাস্ট এখানে ধরাই দিচ্ছি যে কোন জিনিসগুলো তুমি দেখবা। আচ্ছা, আমি যদি তারপরে তোমাদেরকে দেখাই, এখানে আছে কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা থেকে আমাদের মূলত যে অঙ্কগুলো আসে যায়, মানে 100% ইম্পর্টেন্ট যদি কথাটা বলি, সেই ক্ষেত্রে কোন অঙ্কগুলো দেখবো? প্রথমত হচ্ছে তোমার গতিশক্তি বিভব শক্তি নির্ণয়, এইটা 100%। আবার তোমার কর্মদক্ষতা নির্ণয়, এটা এসে যায়। আবার হচ্ছে কি
কুয়ার ক্ষেত্রে যে অঙ্কগুলো উচ্চতা গভীরতা নির্ণয়, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এই যে অনেক ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো থাকে তোমার উচ্চতা নির্ণয়, যে কোথায় বস্তুবেগ মিলিত হবে, এটা পরের অধ্যায়েও দেখাচ্ছি আমি, সমস্যা নেই। মানে কোথায় ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা তিন অবস্থাতেই, এই যে তিন জায়গাতেই, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। এটা হয়তো তোমার গ্র্যাভিটেশনের অধ্যায়ে থাকে বেশিরভাগ, এবং আমি এখানে বলে দিলাম তোমাকে যে কোন জিনিসগুলো দেখতে হবে। স্প্রিংয়ের ক্ষেত্রে দুইটা সূত্র থাকে, দুইটা সূত্র দিয়েই দুইটা সূত্র ভালোভাবে অঙ্ক দেখে রাখবা, যে এক্স বের করতে বলতেছে না কে বের করতে বলতেছে, স্প্রিং ধ্রুবক, মানে একটু প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলা। এই যে স্থিতিস্থাপক বল আর অভিকর্ষীয় বল, এই দুইটার মাঝে একটু পার্থক্য বুঝতে হবে। আচ্ছা আমি যদি তোমাকে একটু দেখাই, দেখো ডাব্লু সমানুপাতিক এক্স স্কোয়ার, আর ডাব্লু সমানুপাতিক, এটা সমানুপাতিক হবে সরি এক্স। তার মানে দুইটা কিন্তু দুই ক্ষেত্রে স্থিতিস্থাপক বল দ্বারা যখন হবে এক্স স্কোয়ার, আর যখন অভিকর্ষীয় বল বলবে তখন হবে কি এক্স। তার মানে ডাব্লু ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার, আর একটা হচ্ছে ডাব্লু সমানুপাতিক এক্স। দুইটার ক্ষেত্রে সূত্রটা দুইভাবে কাজ করে থাকে। এটা এমসিকিউ অনেক হেল্পফুল হবে তোমার, আশা করি বুঝতে পারছো। কোথায় বস্তুতায় মিলিত হবে যেটা বললাম, ওই এক্স এর মানটা বের করতে হবে। কর্মদক্ষতা ইটা দ্বারা অঙ্কটা করতে হবে। সংরক্ষণশীল বলের অঙ্কগুলো করতে হবে, মানে তিন অবস্থাতেই ভরবেগ সংরক্ষণশীল থাকে কিনা, বুঝতে পারছো? এটা তোমার ওই যে মহাকর্ষ অভিকর্ষ পরে দেখাচ্ছি, এই যে দোলকের ক্ষেত্রেও কিন্তু এইভাবে জিনিসটা কাজ করে থাকে, যে এইখানে 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 তিন অবস্থাতেই জিনিসটা কাজ করে থাকে কিনা। দেখানোটা ঠিক হইলো না, এইখানে মানে এই অবস্থায় হবে। আচ্ছা তোমরা একটু দেখে নিবা যে কুয়ার গভীরতা নির্ণয়টা, আশা করি বুঝতে পারছো যে কোন জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা আমি যদি দেখাই এখন, তারপরে তোমাদেরকে দেখো গ্র্যাভিটেশন অধ্যায় থেকে, মহাকর্ষ অভিকর্ষ থেকে আমরা কোন জিনিসগুলো করব। গ্যালিলিওর সূত্রগুলো আমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে। তিনটা সূত্র আছে, তিনটা সূত্রই ভালোভাবে জানতে হবে, কারণ এমসিকিউ এই সূত্রগুলো অনেক কাজে লাগে। ধরো তোমার এই সমানুপাতিক টি স্কোয়ার, এখন তুমি জানো না যে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, ওখানে তুমি সমানুপাতিক দিয়ে চলে আসবা। আবার ভি সমানুপাতিক টি, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, বুঝতো? এই গ্যালিলিওর তিনটা সূত্র ভালোভাবে দেখে রাখবা। প্রাবল্য ও বিভব এই দুইটা থেকে মাঝে মাঝে অঙ্ক এসে যায়, তার মানে সূত্র দুটো একটু দেখে রাখবা। প্রাবল্য ই, আবার যে মহাকর্ষীয় বিভব ডাব্লু ইকুয়াল টু কি, মহাকর্ষীয় বিভব ভি ইকুয়াল টু হচ্ছে ডাব্লু ভাগ এম। এখান থেকে এমসিকিউ একক আসে, বুঝতে পারছো? এটা হচ্ছে বিভবের সূত্র, সূত্রগুলো একটু দেখে রাখবা। আবার বিভিন্ন গোলকের ক্ষেত্রে বিভিন্নভাবে অঙ্কগুলো আসে, তোমার চতুর্ভুজ আকারে থাকে, গোলক আকারে থাকে, কোথায় মানে বস্তুতায় শূন্য হবে, মিলিত হবে। এই যে নিরেট গোলকের যে চিত্রগুলো অঙ্কদের সারা মানে অঙ্ক আছে, সবগুলো অঙ্ক দেখবা বেশিরভাগ, বুঝতে পারছো? অঙ্কগুলো চিত্র সহজে অঙ্কগুলো আছে বেশিরভাগ, 5 থেকে 6টা অঙ্ক দেখবা রেড গোলকের। আচ্ছা মুক্তিবেগ যদি বলি, মুক্তিবেগ 100%, অবশ্যই মুক্তিবেগ দেখতেই হবে। মুক্তিবেগ 100% ইম্পর্টেন্ট অঙ্ক, ছোট সূত্র অঙ্ক এসে যাবে, যদি সূত্র না জানো পারবা না, বুঝতে পারছো? ভূস্থির উপগ্রহ দিয়ে পর্যায়কালের একটা টি, মানে অঙ্কটা মানে এটা কি ভূস্থির উপগ্রহে পরিণত করা যাবে কিনা, এই ধরনের ম্যাথগুলো দেখে রাখবা। বেশি না ভাই, একটা অধ্যায় থেকে সর্বোচ্চ 10-12টা অঙ্ক সব টপিক্স থেকে করলে হয়ে যাবে। 10-12 অঙ্ক করতে তোমার একটা করে, তুমি তো এখন সব অঙ্ক করবা না, অনেক অঙ্ক দেখবা, তুমি জাস্ট মিলাই নাও, দেখো তুমি পারো কিনা। আশা করি টপিক্সগুলো তোমার দেখে উপকৃত হবা তুমি। আচ্ছা আমি যদি তারপরে বলি, দেখো যে পদার্থের গঠন যখন আমরা খেয়াল করব, এই অধ্যায় থেকে যদি একদম টোটালি বলি যে এই অঙ্কের গুণাঙ্ক এসে গেছে, এই অঙ্কটা এসে গেছে কেন, এই অধ্যায়টায় এইটাই মাস্ট অঙ্ক, এইটাই এসে যায় বারবার। আর তারপরে সেকেন্ড সারিতে থাকে এইটা পয়সনের অনুপাত নির্ণয়, বুঝতে পারছো? তার মানে এইখান থেকে এই অঙ্কের গুণাঙ্ক বরাবর চাই, না হলে অথবা এল চাই, এই সূত্রটার জন্য জানতে হবে। আর তোমাকে পয়সনের অনুপাত জানতে হবে। এই যে বল ধ্রুবকের সূত্র কে, এফ ইকুয়াল টু কে এক্স, স্প্রিং ধ্রুবক, এইটাই জানতে হবে। আর তাছাড়া এই যে এই জিনিসগুলো পীড়ন বিকৃতি স্থিতিস্থাপক, এই ধরনের জিনিসগুলো কি হয় তোমার মানে অনুধাবনমূলক, মানে বিভিন্ন জিনিসে এসে যায়। আবার বিকৃতি টাইপের খ নাম্বারে কেন এই ধরনের হয়ে থাকে, মানে খ নাম্বার টাইপের জন্য এমসিকিউর জন্য তুমি এই জিনিসগুলো দেখতে পারো। আর সান্দ্রতা গুণাঙ্ক তোমার ম্যাথের জন্য এসে যায়। তার মানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইটাই ওয়াই, আর এই যে পয়সনের অনুপাত নির্ণয়, বুঝতে পারছো এই অধ্যায় থেকে? আচ্ছা আমি যদি পরের অধ্যায় চাই, দেখো আমাদের পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি থেকে আমাদের যে দশা ও দশা পার্থক্য যে অঙ্কটা আছে, এটা কেমন অঙ্ক, যে খ নাম্বারে বলে যে দশা পার্থক্য নির্ণয় করো। আর সবচেয়ে এই অধ্যায় থেকে মোস্ট কমন অঙ্ক হচ্ছে পর্যায়কাল নির্ণয় আর কম্পাঙ্ক নির্ণয়। পর্যায়কাল বের করতে পারলে তার উল্টাকে মানটাই কিন্তু আমরা কম্পাঙ্ক সবাই জানি। তার মানে পর্যায়কাল দিয়ে যে সূত্র দ্বারা ম্যাথগুলো আছে, আমরা 3-4টা ম্যাথ করব। পর্যায়কাল নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, সময় নির্ণয় করা যায়, পর্যায়কাল দ্বারাই মোটামুটি সবগুলো অঙ্ক হয়ে থাকে। দোলক ঘড়ি কেন দ্রুত চলে বা ধীরে চলে, এই পর্যায়কাল বা দোলনকালের সাথে কিন্তু জিনিসটা সম্পর্ক। আমরা কি বুঝাতে পারছি বিষয়গুলো? দেখো তুমি যদি একটু খেয়াল করো যে গতিশক্তি নির্ণয়, দোলক ঘড়ি দ্রুত চলে কিনা, উচ্চতা নির্ণয়, এই যে দোলকের সাহায্যে জি এর মান নির্ণয়, মোটামুটি এই সূত্রগুলো দ্বারাই হয়ে থাকে। তার মানে আমাদের এই সূত্রগুলো ভালো করে জানতে হবে। আবার বিস্তারের যে অঙ্কগুলো এইভাবে দোলক ঘড়ির ক্ষেত্রে,
এইখানে কোন অবস্থায়, মধ্য অবস্থায় কোন অবস্থায়, আবার দূরত্ব এক্স কতটুকু, মানে চিত্র সহকারে যে অঙ্কগুলো আছে এগুলো করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, আমরা যদি তারপরে দেখি একটু আমাদের মানে লাস্ট অধ্যায়, সেটা হচ্ছে কি আদর্শ গ্যাস। এখন আদর্শ গ্যাস থেকে আমরা কি দেখব? ওই যে যদি বরাবরের মতো এক কথায় বলি যে কোন জিনিসটা আমাদের আসবে, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এটা এসে গেছে। তার পরবর্তীতে সেকেন্ডটা কে থাকে? এই যে শিশিরাঙ্ক, থিতা নির্ণয়। থিতা ইকুয়াল টু আমরা জানি না যে গ্লেসারের ধ্রুবক থিতা 1 মাইনাস থিতা 2, এই সূত্র দ্বারা আমাদের অঙ্কগুলো করতে হবে। বুঝতে পারছো? তার মানে শিশিরাঙ্ক নির্ণয় আর আপেক্ষিক আর্দ্রতা, কোন স্থানটা আরামদায়ক হবে, এটা কিন্তু আপেক্ষিক আর্দ্রতার সাথে সম্পর্কিত। বুঝতে পারছো? তার মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, আর থার্ডে আছে এই যে তোমার বর্গমূল নির্ণয়, গড় বর্গপেকের বর্গমূল নির্ণয়। তাহলে এই তিনটা হট অঙ্ক, একদম হট টপিক্স বলা যায়। আর এখান থেকে তোমার মাঝে মাঝে দিয়ে দেয় পিভি ইকুয়াল টু এনআরটি, এখান থেকে যে কোনো একটা বের করতে বলে। এখানে হয়তো লেখা হচ্ছে না বোর্ডে, একটু খেয়াল করো। দেখো, এই সূত্র থেকে আমাদের তুমি অঙ্ক পাবা একদম। গ নাম্বারে ছোট একটা অঙ্ক দিয়ে রাখবে, তুমি সূত্রটা না জানার কারণে পারবা না। আবার তোমার চিত্র থেকে অঙ্ক হয়ে যায়, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, সম্পর্কটা, প্যারাবোলা, অধিবৃত্ত। বুঝতে পারছো? তার মানে বয়েলের সূত্রের চিত্রের অঙ্কগুলো দেখবা, আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে যে এইটা দ্বারা অঙ্ক দেখবা। আবার এই দুইটা অঙ্ক মাস্টে দেখবা, শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা, কোন স্থান ভেজা, কোন স্থান বড়। দেখবা বোর্ডে একটা বড় অঙ্ক ছিল আপেক্ষিক আর্দ্রতা, ওটা ওইবারই ছিল, এটা বারবার আসবে এমন না। যারা পারবা না ওই অঙ্কটা করিও না। আশা করি বুঝতে পারছো। ফিজিক্সে এটাই ছিল মোটো। যারা ভালো লাগবে তারা আমাকে নক করিও, আমি পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো। আচ্ছা, আমাদের মোটামুটি এগুলোই তো ছিল। আমি এখন ভিডিওটা অফ করে দিই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।